আমেরিকারে আমরা সারা পৃথিবী বস মনে করি না। কিসের ভিত্তিতে মনে করি? সারা দুনিয়া কি আমেরিকাকে ভোট দিচ্ছে? জনসম্মতি তৈরি হওয়ার প্রথমটা উপায় হচ্ছে ভোট, দ্বিতীয়টা হচ্ছে যুদ্ধ, তৃতীয়টা হচ্ছে গণঅভ্যুত্থান। এই যে শেখ মুজিবের নেতৃত্বে একটা সরকার গঠিত হইল, এর ম্যান্ডেট কি? ইউনূস সরকারকে ম্যান্ডেটের প্রশ্ন তোলাটা হচ্ছে ইন্ডিয়ান কোশ্চেন। বারবার সম্মিলিতভাবে দিল্লির ফাঁদে পা দিচ্ছি, যেটা গণঅভ্যুত্থানের বিপক্ষের জায়গা। ব্যারিস্টার ফুয়াদ, একটা জিনিস আমার কাছে মনে হয় একটু পরিষ্কার হওয়া দরকার, যেটা আপনি বলছিলেন যে আসলে এই সরকার, যেটা আপনি শুরুতে বলছিলেন যে এটা কিন্তু ওই ট্রেডিশনাল যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, সেটা না, গণ অভ্যুত্থানের সরকার। এই সরকারের ম্যান্ডেট আসলে কি, এটা নিয়ে আমার মনে হয় রাজনৈতিক দল এক একজন এক এক রকম করে বলে যে কেউ মনে করে শুধু নির্বাচনই করা একমাত্র দায়িত্ব, বা এই সংস্কার বিচার বা কতদূর কোনটা কি করতে পারবে কি পারবে না। আমার কাছে আপনার ব্যাখ্যাই তো বলেন তো, আপনি নিজে একজন ব্যারিস্টার, বা এই সরকারের ম্যান্ডেট আসলে কি? অনেকদিন পরে কোশ্চেনটা করতেছে এই কারণে, কারণ আমি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন জনের বিভিন্ন রকম শুনি যে এই সরকার এই ম্যান্ডেট নাই, ও ম্যান্ডেট নাই, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। দেখেন, মানে ক্ষমতার ম্যান্ডেটটা তৈরি হয় কিভাবে? মানে একটা জনগোষ্ঠী তাকে শাসন করবার জন্য কাউকে দায়িত্ব দিতে চায়। এই দায়িত্ব যে নিতে চায়, সেই ব্যক্তি কোন কোন শর্তে তাকে শাসন করবে আর কোন কোন শর্তে তারা শাসিত হবে, এই জিনিসটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। রুশো, ভলটেয়ার, যারা 17-18 সেঞ্চুরি ইউরোপিয়ান পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, ফিলোসফাররা ছিলেন, তারা লম্বা লেন্দি ডিসকাশন করে গেছেন এই বিষয়গুলোতে, যে ম্যান্ডেটটা কীভাবে তৈরি হয়। ম্যান্ডেটের মোদ্দা কথা হচ্ছে জনসম্মতি। যাকে আপনি গভর্ন করছেন, সে যদি মনে করে যে আপনাকে নেতা হিসাবে আমি হ্যাপি আছি। এখন এই যে হ্যাপি আছি, এটা বুঝবেন কিভাবে? প্রসেসটা কি? এই প্রসেসটা বোঝার একটা জায়গা হচ্ছে বর্তমান টাইমে হচ্ছে নির্বাচন, যে আপনি ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে জনসম্মতি নিয়ে আসছেন কিনা। দ্বিতীয় প্রসেস হচ্ছে যুদ্ধ। পৃথিবীতে হিস্টোরিক্যালি অধিকাংশ সময় সারা পৃথিবী এবং এখনও লার্জলি শক্তির দ্বারা ম্যান্ডেট ডিসাইড করে। যেমন ধরেন, আমেরিকারে আমরা সারা পৃথিবী বস মনে করি না। কিসের ভিত্তিতে মনে করি? সারা দুনিয়া কি আমেরিকাকে ভোট দিচ্ছে? ভোট দেয় নেই। কিন্তু আমেরিকার হাতে এমন কিছু অস্ত্র আছে, তার ডলার অস্ত্র আছে, তার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে, তার গ্লোবাল যে ইনস্টিটিউশনস আছে, তার সারা দুনিয়াতে শতাধিক মিলিটারি বেজ আছে, তার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে। আপনার জীবনের প্রত্যেকটা, মানে চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করবার যে অথরিটি দরকার, প্রত্যেকটা অথরিটি তার কাছে আছে, এবং আপনি এটা জানেন। এই অথরিটিটা থাকা এবং আপনার জানাটার মধ্য দিয়ে যেটা হচ্ছে, আমেরিকার যে সুপার পাওয়ার, এটার একটা সম্মতি তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন, সে যখন ইউনাইটেড নেশনসে বক্তব্য দেয়, মনে করা হয় যে এটাই জাতিসংঘ। আবার সে যখন জাতিসংঘের কোনো ফোরাম থেকে পুল আউট করে, তখন এটা আবার সমালোচিত হয়, সেটা ফান্ডিং কাট করে ফেলে। আপনি দেখছেন ট্রাম্পের সে বহু সংগঠনের, জাতিসংঘের ইনস্টিটিউশনের ফান্ডিং কাট করে দিয়েছে। তো জনসম্মতি তৈরি হওয়ার প্রথমটা উপায় হচ্ছে ভোট, দ্বিতীয়টা হচ্ছে যুদ্ধ, তৃতীয়টা হচ্ছে গণঅভ্যুত্থান, গণ আন্দোলন যে কোনো ফর্মে। তো আপনি দেখেন, আমাদের 71-এর এক্সাম্পল দিই। 71-এ ডিসেম্বর থেকে মার্চের ভিতরে ইন্ডিয়ানরা চলে গেছে। 22শে ডিসেম্বর ধরেন অফিসিয়ালি চিঠি দিয়ে তাজউদ্দিন আহমেদকে দায়িত্ব বুঝাই দেওয়া হয়েছে। শেখ মুজিব 10 তারিখে আসছে জানুয়ারির। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই যে শেখ মুজিবের নেতৃত্বে একটা সরকার গঠিত হইল, এর ম্যান্ডেট কি? শেখ মুজিবরা যারা নির্বাচিত হয়েছে, তারা তো পাকিস্তান রাষ্ট্রের এমপি হওয়ার জন্য ম্যানিফেস্টো দিছিল তখন 70 সালের নভেম্বরে যে নির্বাচন হইল। তারা তো নতুন বাংলাদেশ নামক তো কোনো রাষ্ট্র ছিল না। তাহলে তারা কিসের ম্যান্ডেটে দেশ শাসন করলো? এই যে সময়টা নিয়ে আসলো, এই সময়টার ম্যান্ডেট তারা কীভাবে নিছে? রেটিফাই করছে? কখনো করে নাই। তারপরে দেখেন, এরশাদ করলো, করে 81-তে যে 2-3 বছর শাসন করলো, 83 না 84-তে দল করছে, তার আগ পর্যন্ত কিসের ভিত্তিতে করলো? ক্ষমতার ভিত্তিতে করছে, অথরিটি। এখন আপনি তখন জনগণ সম্মতি দিল, এটা বুঝবেন কিভাবে? সেই সময়টাতে এরশাদ সরকারকে জনগণ ট্যাক্স দিছে কিনা? এরশাদ সরকার যখন প্রজ্ঞাপন করেছে, ডিসিএসপি বদলি হয়েছে কিনা?
এরশাদ সরকার যখন ভূমি ব্যবস্থাপনাতে কর আরোপ করছে, সে কর জনগণ এলাকা এলাকায় পরিশোধ করছে কিনা? এরশাদ সরকার যখন নির্বাচন দিয়েছে, তখন সে নির্বাচনে গ্রামের মানুষরা ভোট দিতে গেছে কিনা? এই ধরনের আলামতের মধ্য দিয়ে আপনি বুঝবেন যে এখানে ম্যান্ডেট আছে কিনা। এখন ইউনূস সরকারের ম্যান্ডেট কি? ইউনূস সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান। সারা বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দল, অংশীজন সবাই মিলে এই লোকটাকে প্যারিস থেকে, হাসপাতাল থেকে ডেকে নিয়ে আসছে। তার হাসপাতালে আরো কয়েকদিন থাকার কথা ছিল, তার একটা ছোট্ট সার্জারি হয়েছে, আপনার মনে আছে কিনা? এই সার্জারির সময় তাকে কার্টেল করে সে বাংলাদেশে চলে আসছে। এবং বাংলাদেশের তখনকার যারা ফোর্স অথরিটি, তখনকার সবচেয়ে ইন্ট্যাক্ট ফোর্স কারা? আর্ম ফোর্সেস। সেনাপ্রধান কিন্তু তাকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করছে। হোয়াট ডাজ ইট মিন? একটা হচ্ছে ছাত্র সমাজের নেতৃত্বে যারা ছিলেন তারা তাকে কল করে ইনভাইট করছেন, উনি সেই চুক্তিতে সাইন করবার জন্য দেশে আসছেন। তাহলে ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলন সম্মত হয়েছে এটা করবার জন্য। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যান্ডেট কি? ম্যান্ডেট হচ্ছে তার কর্মসূচিতে, তার দিন তারিখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা দেশে নামছে, এটাই তার ম্যান্ডেট। এর মানে হচ্ছে আমি তাকে নেতা হিসাবে, তাকে লিডার হিসাবে এই প্ল্যাটফর্মকে মেনে নিয়েছি। সেই প্ল্যাটফর্ম প্রফেসর ইউনূসকে ইনভাইট করে প্যারিস থেকে নিয়ে আসছে। এই প্ল্যাটফর্মের পরে যখন দেশের আর্ম ফোর্সেস তাকে গিয়ে রিসিভ করছে, এর মানে হলো দেশের সবচেয়ে অর্গানাইজড যে সভরেন ফোর্স আছে, যারা আমার আকাশ, জল, সীমান্ত সব কিছু দেখভালের দায়িত্ব, তারা মেনে নিয়েছে। সেকেন্ড অথরিটি হয়ে গেছে। থার্ড অথরিটি হচ্ছে শপথ অনুষ্ঠানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি গেছে না, তার শপথ অনুষ্ঠানে এই প্রসেসের সাথে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যালাইন করেছে। অতএব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যত রাজনৈতিক দল ছিল, সব রাজনৈতিক দল, এই দলগুলোই তো জনগণকে রিপ্রেজেন্ট করে, ভোটে রিপ্রেজেন্ট করে। অতএব সেই রাজনৈতিক দলগুলো তাকে সম্মত হয়েছে, তার ম্যান্ডেট দিয়েছে তাকে শাসন করবার, গভর্ন করবার জন্য। এবং এই ম্যান্ডেটটা কিন্তু সে কয়দিন পর পর রিনিউ করছে। দেখবেন 15ই আগস্ট ছুটি বাতিল করা হবে কি হবে না, উনি পলিটিক্যাল পার্টির সাথে, অংশীজনের সাথে কথা বলে ম্যান্ডেট নিয়েছেন না? ম্যান্ডেট নিয়েছেন। পূজার ছুটি 1-2 দিন বাড়াবো কি না, উনি ম্যান্ডেট নিয়েছেন না? সবার কাছ থেকে পরামর্শ করে ম্যান্ডেট নিয়েছেন। উনি এই ইন্ডিয়াতে যখন বাংলাদেশের কনসুলেটরে আমাদের হামলা হইল, আগরতলায়, কলকাতায়, তারপরে দিল্লিতে, উনি সবাইকে ডেকেছেন না? ম্যান্ডেট নিয়েছেন না আমাদের কি করণীয় আছে এই ব্যাপারে? তারপরে হচ্ছে রিসেন্টলি ঐক্যমত কমিশন আছে, বিভিন্ন কমিশন কন্টিনিউ বিভিন্ন দলের সাথে বসছে, ম্যান্ডেট নিচ্ছে। এই সরকারের চিঠিতে ডিসিএসপি বদল হয় কিনা, সচিবদের চাকরি বদল হয় কিনা, রিটায়ারমেন্টে যায় কিনা, এবং সচিবরা আবার চুক্তিভিত্তিক নিয়োগ পায় কিনা, এই সরকারের অধীনে মানুষ ট্যাক্স দিচ্ছে কিনা, ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছে কিনা? ট্যাক্স দেওয়া তোকে বন্ধ করে নেই। তাহলে এই আলামতগুলোর মধ্য দিয়ে আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশে এই সরকারের ম্যান্ডেটটা হচ্ছে হিস্টোরিক। আমাদের মুক্তিযুদ্ধ ছাড়া এই ম্যান্ডেট গত 53 বছরে কোনো সরকারের ছিল না। অতএব সেই জায়গাতে ইউনূস সরকারের ম্যান্ডেট নিয়ে কথা বলাটা হচ্ছে ওই দিল্লির প্রশ্ন। একই প্রশ্ন দেখবেন দিল্লির এস্টাবলিশমেন্ট কদিন পর পরে বলে, দিল্লির ফরেন মিনিস্টার বলে, দিল্লির সেনাপ্রধানরা বলে, সশস্ত্র বাহিনীর সদস্যরা বলে, এ তো নির্বাচিত সরকার না, অনির্বাচিত সরকারের সাথে আমাদের সম্পর্ক বাড়বে না, অনির্বাচিত সরকারের সাথে ওয়ার্কিং রিলেশনশিপ শুধু থাকবে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই দ্বিপাক্ষিক সম্পর্কের বাকি বিষয়গুলো যেগুলো আছে এটা সমাধান হবে না, এগুলো বারবার মনে করায় দেয়। অতএব ইউনূস সরকারকে ম্যান্ডেটের প্রশ্ন তোলাটা হচ্ছে ইন্ডিয়ান কোশ্চেন, হেজিমনির কোশ্চেন, দিল্লির প্রশ্ন, এবং ওইটা হচ্ছে লেন্দুব দর্জি আর মীর জাফরদের প্রশ্ন। এই প্রশ্নটা বারবার তোলা। আমি ইউনূস সরকারের কাজের 101টা সমালোচনা করবো নাগরিক হিসাবে, এটা আমার আপনার করার 100বার অধিকার আছে, কিন্তু ম্যান্ডেটের প্রশ্ন হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। ম্যান্ডেটের প্রশ্ন তোলা মানে হচ্ছে 1400 শহীদের লাশের সাথে, রক্তের সাথে বেইমানি করা, 24,000 ছেলেমেয়ে যারা আহত হয়েছে, 600 ছেলেমেয়ে অন্ধ হয়ে গেছে, ওদের সাথে বেইমানি করা, গাদ্দারি করা। অতএব ম্যান্ডেটের কোশ্চেন তোলা যাবে না। ম্যান্ডেটের কোশ্চেন প্র্যাকটিক্যাল কোশ্চেন না, ইটস এ রিজলভ কোশ্চেন। যেটা রিজলভ হয়ে গেছে এটা তোলা মানে হচ্ছে আমরা বারবার সম্মিলিতভাবে দিল্লির ফাঁদে পা দিচ্ছি, যেটা গণ অভ্যুত্থানের বিপক্ষের জায়গা।